আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বল অধ্যায়ে দুইটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তোমাদের ভরবেগ রিলেটেড সমস্যাগুলা এবং অন্যটা হচ্ছে তোমার কপিকলের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ভরবেগের ম্যাথগুলা। তো ভরবেগের ম্যাথগুলা জানার আগে আমাদের এই কিছু সূক্ষ্ম বিষয় জানা উচিত, মানে এই সূত্রগুলো জানা উচিত। আমরা ওই সূত্রগুলো আগে দেখে নিই, তারপর তোমাদেরকে আমরা এই ভরবেগের ম্যাথগুলো আমরা করাচ্ছি। আসো আমরা একটু করে দেখি। প্রথমে আসা হচ্ছে আমাদের ভরবেগ। প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভরবেগ। আসলে ভর মানে কি? কোন একটা বস্তুর ভর মানে তো আমরা জানি, ভর মানে আমরা ভরকে প্রকাশ করি এম দ্বারা, বেগকে প্রকাশ করি আমরা বি দ্বারা। বি বা আমাদের ইউ হইতে পারে। আদি বেগ হইলে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, আর শেষ বেগ হলে সেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখন এই যে ভরবেগটা আছে আমাদের, ভরবেগ মানে হচ্ছে আসলে ভর এবং ব্যাগের গুণফল। ভর এবং ব্যাগের গুণফল, এক কথায় আমরা বলতে পারি এমবি, অথবা যদি সেটা আদিবেগ হয় তাহলে এমইউ হইতে পারে। এখন আমাদের পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো করে সেগুলো হচ্ছে আসলে তোমাদেরকে হয়তো এইভাবেই, যে এখানে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর মতোই দেয়। তোমাকে হয়তো প্রশ্ন করবে উদ্দীপকের ঘটনাটি কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে বা শক্তির নীতি মেনে চলছে কিনা, এই ধরনের কিছু আমাদেরকে কোয়েশ্চেন দিতে হয়। তো ওই কোয়েশ্চেনের গুলোর জন্য যে জিনিসগুলো জানা দরকার আগে আমরা একটু করে দেখে নিই। দেখো, মনে করো তোমার কাছে একটা বস্তু আছে, বস্তুটার ভর মনে করো m1, এবং এই বস্তুটা মনে করো b বেগে সামনের দিকে যাচ্ছে। আমরা বলি ইউ আদি 1 বেগে সামনের দিকে যাচ্ছে। আরো একটা বস্তু আছে, এটা মনে করো তোমার m2, এবং এই বস্তুটা মনে করো আমাদের u2 বেগে পেছন দিকে আসতেছে। বুঝছি? তাহলে আমাদেরকে যদি বলা হয় এই দুইটা ঘটনায় ভরবেগের সমষ্টি কত, যদি বলা হয় ভরবেগের সমষ্টি কত, তাহলে আসলে আমাদের ভরবেগের সমষ্টি মানে আসলে কি? ভরবেগের সমষ্টি, মানে তো আমরা জানি সমষ্টি মানে হচ্ছে যোগফল। তাহলে এখানে যেহেতু দুইটা বস্তু আছে, আমরা দুইটা ভরবেগ পাবো। প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর ভর হচ্ছে m1 এবং প্রথম বস্তুর বেগ হচ্ছে u1। তাহলে আমরা জানি ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ। যেহেতু সমষ্টি বলছে যোগ, এই বস্তুটার ভর হচ্ছে m2 এবং তার বেগ হচ্ছে কত? u2। তাহলে আমাদের ভরবেগের সমষ্টি হচ্ছে কত? আমাদের m1 u1 প্লাস m2 u2। এখন আমরা ধরে নিচ্ছি এই দুইটা বস্তু যেহেতু একটা আরেকটার বিপরীত দিকে আসতেছে, তাহলে আমি যদি এই প্রথম বেগটাকে যদি প্লাস ধরি, মানে পজিটিভ ধরি, তাহলে দেখো তো এই u2টা তার বিপরীত দিকে আসতেছে না? তো আমাদের যেহেতু দিকটা বিপরীত হচ্ছে, তাহলে আমি যদি প্রথম বেগটাকে যদি পজিটিভ ধরি, তার মানে দ্বিতীয় বেগটা অবশ্যই কি হবে? আমাদের u1 যদি পজিটিভ হয় তাহলে u2টা অবশ্যই কি হবে? নেগেটিভ। কেন নেগেটিভ হয়েছে? আমাদের প্রথম বেগটার দিকের সাথে দ্বিতীয় বেগটার দিক হচ্ছে বিপরীত। তো আমাদের যেহেতু একটার দিক আরেকটার দিক বিপরীত, তাহলে আমি সামনের দিকটাকে পজিটিভ ধরলে তার বিপরীত দিক থেকে আমাকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। তাহলে আমরা জাস্ট এখানে কি বসাতে পারবো? মাইনাস u2। যদি দুটোটা একই দিকে হইতো তাহলে u1 ও পজিটিভ, u2 ও পজিটিভ হইতো আমাদের। আচ্ছা, এটা তো গেছে। এখন মনে করো আমাদের এরপরে বললো এই বস্তু দুটার মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং সংঘর্ষ হওয়ার পর বস্তু দুটো, এটা মনে করো m1 বস্তুটা, এটা হচ্ছে m2 বস্তুটা। এই সংঘর্ষ হওয়ার পর দুটো বস্তু মিলিত অবস্থায়, কি অবস্থায়? মিলিত অবস্থায় বা যুক্ত অবস্থায় এটা সামনের দিকে যাচ্ছে। তো কত বেগে যাচ্ছে? তাহলে আমরা তো জানি, মনে করো দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পর দুটোটা লেগে গেছে। তো লেগে গেলে আমাদের যখন প্রথম বস্তুটা যখন সামনের দিকে যাবে, একই সাথে দুই নম্বর বস্তুটার সাথে সামনের দিকে যাবে না? তার মানে আমি এখান থেকে একটা কথা বলতে পারি না, এই প্রথম বস্তুটার বেগ যত, দুই নম্বর বস্তুটারও বেগ তত। কারণ দুটো বস্তু যুক্ত অবস্থায় আছে, একটা আরেকটার সাথে লেগে অবস্থায় আছে। তাহলে আমি বলতে পারি m1 বস্তুর ভর যত, বেগ যত, m2 বস্তুর বেগও তত। তাহলে আমি ওই বেগটাকে মনে করে v ধরতেছি। তাহলে আমরা যদি বলি এটা হচ্ছে সংঘর্ষ, এখানে একটা সংঘর্ষ হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার সংঘর্ষের পরের অবস্থায় দুটো বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হয়ে যাওয়ার পর দুটো বস্তু মিলে গেছে,
মিলিত অবস্থায় সামনের দিকে যাওয়া শুরু করছে, তার মানে দুটো বস্তুর এখন বেগ কি হবে? একই। এবং এই বেগটাকে আমি বি ধরে নিচ্ছি। তাহলে বি ধরে নিলে আমরা বলতে পারবো না আমাদের এখানে ভরবেগের সমষ্টি কত? এখানে ভরবেগের সমষ্টি এখানে ভরবেগের সমষ্টি কত? তাহলে m1, প্রথম বস্তুটা হচ্ছে m1 এবং তার বেগ হচ্ছে b, প্লাস দ্বিতীয় বস্তুটা হচ্ছে m2 এবং তার বেগটা হচ্ছে b। আমরা যদি এখান থেকে b কমন নিই তাহলে আমরা পাচ্ছি কত? m1 প্লাস m2। এটা হচ্ছে আমাদের কি? সংঘর্ষের পরে মিলিত অবস্থায় বস্তুর বেগ, সরি, সংঘর্ষের পর মিলিত অবস্থায় বস্তুর ভরবেগের সমষ্টি। এখন এখানে যে আমাদের প্রশ্নটা করে সেটা হচ্ছে তোমাদেরকে বলা হয় ভরবেগের নিত্যতা বা ভরবেগের সংকোচনীয়তা নীতি। ভরবেগের নিত্যতা বা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এটা আসলে কি? এটার মানে হচ্ছে আমাদের দেখো তো প্রথম অবস্থায় বস্তু দুটার মধ্যে কোনো সংঘর্ষ হয় নাই, তার মানে এটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা। এটা হচ্ছে সংঘর্ষের আগে। যখনই দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়েছে তার মানে এই ঘটনাটা হচ্ছে সংঘর্ষের পরে। ঠিক আছে? তাহলে আমাদের সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে দুটো জিনিস বুঝছি। এখন আমাদের ভরবেগের নিত্যতা বা সংরক্ষণশীলতা নীতি কি? সংরক্ষণশীলতা নীতি আসবে এখানে একটু বানান বলেছে। সংরক্ষণশীলতা নীতি জিনিসটা আসলে কি? আমাদের যদি সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পূর্বে বা আগে ভরবেগ সমষ্টি, ভরবেগের সমষ্টি সমান যদি সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান হয়, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টির সমান হয়, তখনই আমরা বলতে পারবো যদি ভরবেগের আগের সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ দুটোটা যদি সমান হয়ে যায় তখনই আমরা বলতে পারবো সংঘর্ষটা কি আমাদের আমাদের শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে আমাদের সংঘর্ষের পূর্বে ভরবেগ কি? এই যে সংঘর্ষের পূর্বে আমরা ভরবেগ পাইছি, কত পাইছি আমরা? m1 u1 প্লাস m2 u2। তোমাদের m1 এবং m2, u1 এবং u2 দুইটা যদি দিক বিপরীত হয় তুমি একটাকে প্লাস দিবে আরেকটা ধরবা মাইনাস, মানে একটার প্লাস মান দিবা আরেকটার মাইনাস মান দিবা, এটা তোমাদের উপর। এখন এর সংঘর্ষের পরের ভরবেগটা আমরা কত বলছি? m1 প্লাস m2 ইন্টু কত? b। বুঝছি? এটা কখন? যখন এই বিটা কার্যকর হবে কখন? যখন দুটো বস্তু যুক্ত অবস্থায় সামনের দিকে চলবে। এখন যদি যুক্ত অবস্থায় না চলে, আমাদের প্রথমটা গেছে একটা বেগে, দুই নাম্বারটা অন্য আরেকটা বেগে গেছে, তখন ঘটনা একটু ভিন্ন, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তাহলে আমাদেরকে যদি কখনো প্রশ্ন করে আমাদের দুইটা বস্তু ছিল, তাদের ভর ছিল m1 m2, তাদের বেগ যদি একে অপরের বিপরীত হোক বা যে কোনো একটা বেগ হোক, আমাদের যদি এরকম প্রশ্ন আসে, তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে কিনা, তাইলে আমরা কিভাবে আনসার করব? সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ দুটোটা মান যদি সমান হয়ে যায়, আমরা প্রথমে এই মানটা বের করব, এরপরে এই মানটা বের করব। যদি দুটোটা মান সমান হয়ে যায় তাহলে বলবো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে, আর না হলে মেনে চলে নাই। এখন এটা তো এই সূত্রটা কখন খাটবে? যখন আমাদের এই যে আমরা এটা কখন খাটবে, এই যে দিকে বিটা কখন লিখবো? যখন সংঘর্ষের পর বস্তু দুটোটা মিলে যাবে। এখন মনে করো মিলিত হয় নাই, আমাদের m1 একটা বেগে গেছে, m2 গেছে অন্য একটা বেগে, তখন আমাদের কি হবে? আসলে আমরা তখন কি হবে সেটা একটু করে দেখি। আচ্ছা, মনে করো আমাদের এখন এরপরে মনে করো আমাদের মধ্যে এই দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়েছে, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পর মনে করো m1 বরের বস্তু যেটা আছে, এই m1 বরের বস্তুটা এটা টিকে সামনের দিকে যাচ্ছে এবং m2 বরের বস্তুটা অন্য আরেকটি বাকি সেটাও সামনের দিকে যাচ্ছে। তাহলে সংঘর্ষের পর দুটোটা এখন আলাদা হয়ে গেছে, তাহলে এখন m1 এর ভর একটা, m2 এর ভর অন্য আরেকটা। তো আমি ধরে নিচ্ছি m1 এর ভর হচ্ছে b1 এবং
এম টু এর ব্যাক হচ্ছে বি টু, এম ওয়ান এর ব্যাক আমি ধরে নিলাম বি ওয়ান, এম টু এর ব্যাক হচ্ছে আমাদের বি টু। তাহলে আমাদের ওই দুটো মান তো বের করতে হবে। তখন ওই মানটা আমরা কিভাবে বের করব? এই বি ওয়ান বের করার সূত্র হচ্ছে আমাদের নিচে নিচে দুইটা বস্তুর ভরের যোগফল, নিচে দুইটা বস্তুর ভরের যোগফল, এবং উপরে কি হবে? উপরে বি ওয়ান এর ক্ষেত্রে আমরা এম ওয়ান থেকে এম টু বিয়োগ করব, এর সাথে আমরা ই ওয়ানটা গুণ করব, প্লাস টু এম টু ইউ টু। বুঝছি? আবার আমাকে যদি বি টু এর মান বের করতে বলে, বি টু এর মানও সেম, আমরা যেহেতু বি টু বের করতেছি, নিচে সবসময় কি হবে? দুটো বস্তুর ভরের যোগফল, নিচে সবসময় দুটো বস্তুর ভরের যোগফল, এবং উপরে কি হবে? যেহেতু বি টু বের করতেছি, তার মানে এম টু থেকে আমরা এম ওয়ানটা বিয়োগ করব, এম টু থেকে এম ওয়ান বিয়োগ করব, তার সাথে ইউ টুটা গুণ করব, সাথে টু এম ওয়ান ই ওয়ান। এই দুইটা সূত্র আমরা একটু মুখস্থ করব, ঠিক আছে? আমাদের যখন বলবে সংঘর্ষের পর দুটো বস্তু মিলিত না হয়ে বস্তু দুইটা ভিন্ন বেগে চলে যাচ্ছে, প্রথম বস্তুটা বি ওয়ান বেগে, পরের বস্তুটা বি টু বেগে যাচ্ছে, তখন আমাদের বি ওয়ান এবং বি টু কিভাবে বের করব? বি ওয়ান মানে প্রথম বস্তুর বেগ, বি টু দ্বিতীয় বস্তুর বেগ। তাহলে কিভাবে বের করব? বি ওয়ান যখন বের করব, এম ওয়ান থেকে এম টু বিয়োগ করব, ইউ ওয়ানকে গুণ করব, প্লাস টু এম টু ইউ টু ডিভাইড বাই সবসময় দুটো ভরের যোগফল। যখন বি টু বের করতে বলবে, তখন আমরা কি করব? এম ওয়ান মাইনাস এম টু, তখন এম টু থেকে এম ওয়ান বিয়োগ করবো, সাথে ইউ টু গুণ করবো, টু এম ওয়ান ইউ ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু। অর্থাৎ এদের আদি বেগ, এবং এখানে হচ্ছে ই ওয়ান হচ্ছে আদি বেগ, ইউ টু হচ্ছে 2 নম্বর বস্তুর আদি বেগ। তাহলে এখানে যখন বসাই দিব, তখন আমরা বি ওয়ান এর একটা মান পেয়ে যাব, বি টুর একটা মান পেয়ে যাব। তখন আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি কিভাবে খাটবে? তখন শক্তির সংরক্ষণশীলতা নীতির ক্ষেত্রে আসবে হচ্ছে আমাদের সংঘর্ষের আগের আদি বেগ কত? আমাদের সংঘর্ষের আগে ভরবেগ কত পাইছি? এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু, এটা হচ্ছে সংঘর্ষের আগে। আর সংঘর্ষের পর আমরা কি পাচ্ছি? সংঘর্ষের পর আমাদের বস্তু হচ্ছে এম ওয়ান, এবং এম ওয়ান এর ব্যাগ কত হয়ে গেছে? বি ওয়ান, যোগ সংঘর্ষের পর বস্তু হচ্ছে কত? বস্তুর ভর কত? এম টু, এবং ওই বস্তুর ব্যাগ হচ্ছে বি টু। যদি আমাদের এই সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ এই দুইটা মান যদি পরস্পর সমান হয়ে যায়, তখনই আমরা বলতে পারবো এটার মধ্যে কি ভরবেগের সংঘর্ষশীলতা নীতি মেনে চলছে, নাহলে মেনে চলে না। আমাদের যখনই বস্তু দুইটা মিলিত না হয়ে আলাদা আলাদা বেগে চলা শুরু করবে, তখন আমাকে প্রথমত প্রথম বস্তুর শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগটা একটু বের করে নিতে হবে। ওইটা বের করার পর আমরা যদি প্রথম সংঘর্ষের আগের আদিবেগ এবং সংঘর্ষের আগে তোমার ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগটা যদি পরস্পর সমান হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো সেটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে। আশা করতেছি এই টপিকগুলো বুঝতে পারছি। আচ্ছা, এরপর এখন যদি আমরা টপিকগুলো বুঝতে পারি, এখন আমরা যে কোয়েশ্চেনগুলো সলভের দিকে চলে যাব। আচ্ছা, কোয়েশ্চেন সলভ করার আগে আরেকটা জিনিস আমরা একটু করে দেখব। আচ্ছা, এরপরে দেখো তো একটু করে, তাহলে এটা ভরবেগ সম্পর্কে যতটুকু জানার দরকার আমরা জেনে গেছি, আমরা তখন আনসার করার সময় এটা দেখে নিব। এখন এইখানে এই প্রশ্নটা দেখো, গ নাম্বারের মধ্যে কি বলছে? এই ঘটনা শক্তির নিত্যতা মেনে চলে কিনা। কিছুক্ষণ আগে পড়ছিলাম ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে কিনা, আর এখন বলতেছে শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা। এটা তোমাকে শক্তির নিত্যতাও বলতে পারে, সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা সেটাও বলতে পারে। একটা সংঘর্ষ কখন স্থিতিস্থাপক হয়? যখন ওই সংঘর্ষের আগের শক্তি এবং সংঘর্ষের পরের শক্তি কি হয়? সমান হয়, তখনই আমরা সেটাকে কি বলতে পারি? সংঘর্ষটি স্থিতিস্থাপক। আর যদি দুটোটার শক্তি সমান না হয়, সংঘর্ষের আগের শক্তি আর সংঘর্ষের পরের শক্তি যদি সমান না হয়, সেটাকে আমরা স্থিতিস্থাপক বলতে পারবো না। তাহলে ওইটার জন্য আমরা জানি কি? আমরা জানি গতিশক্তির একটা ইকুয়েশন আমরা জানি, গতিশক্তি। গতিশক্তি মানে হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। তাহলে এখন আমার কাছে একটা বস্তু আছে, ওই বস্তুটার ভর হচ্ছে এম ওয়ান, এবং ওই বস্তুটার ব্যাগ হচ্ছে বি ওয়ান, অথবা আমরা ইউ ওয়ানও বলতে পারি। আরেকটা বস্তু আছে, এটা হচ্ছে এম টু, এবং এটার ব্যাগ হচ্ছে
u2। তাহলে এখন আমাদের মধ্যে বস্তু দুটার মধ্যে সংঘর্ষ হয় নাই, বস্তু দুটার মধ্যে সংঘর্ষ হয় নাই। তখন আমরা কি করব? তখন আমরা সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে কি ঘটনা ঘটতেছে? সংঘর্ষের আগে আমরা যদি মোট শক্তি হিসাব করি, মোট শক্তি কত হবে? যেহেতু বস্তু দুইটা, শক্তিও কয়টা পাবো? দুইটা। একটা হচ্ছে m1 e1। তাহলে আমাদের গতিশক্তির ইকুয়েশন থেকে হাফ বস্তুর সাথে ব্যাগের বর্গের গুণফল। তাহলে আমি বলতে পারবো না গতিশক্তি মানে হাফ m1 e1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। সংঘর্ষের আগের গতিশক্তি হচ্ছে এই দুইটা। আমাদের প্রথমটার ব্যাগের সাথে প্রথমটার বরের সাথে প্রথমটার ব্যাগের বর্গের গুণফল যোগ হাফ ইন্টু দ্বিতীয়টা বরের সাথে দ্বিতীয়টার ব্যাগের বর্গের গুণফল। এটা হচ্ছে সংঘর্ষের আগে। এখন মনে করি আমাদের সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পরে মিলিত বস্তুর ক্ষেত্রে, সংঘর্ষের পরে যদি বস্তু দুটো মিলে যায়, মিলিত বস্তুর ক্ষেত্রে, আচ্ছা মিলিত বস্তুটা আমরা একটু পরে বলি। মিলিত বস্তুর আগে আমরা আরেকটা জিনিস দেখি। মিলিত হয় নাই মনে করো, সংঘর্ষের পরে মনে করো সেম দুটো বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হয়েছে, এটা m1 এটা m2, সংঘর্ষ হওয়ার পর এই m1টা এটা মনে করো তোমার b2 বেগে দিক বরাবর চলে আসছে, সরি b1 বেগে দিক বরাবর চলে আসছে। আর দুই নম্বর বস্তু যেটা আছে m2, ওইটা মনে করো সংঘর্ষের পর এদিক বরাবর b1 বেগে চলে গেছে, সরি b1 এটা b2, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বেগ b2। তখন আমাদের সংঘর্ষের পর মোট শক্তি কত হবে? সংঘর্ষের পর যদি আমাদের প্রথম বস্তুটা এদিক বরাবর b1 বেগে চলে আসে এবং দ্বিতীয় বস্তুটা b2 বেগে ওই দিক বরাবর চলে যায়, তাহলে সংঘর্ষের পর মোট শক্তি এটার মতো কত হবে? হাফ m1 b1 স্কয়ার প্লাস হাফ m2 b2 স্কয়ার। মানে আমাদের প্রথম বস্তুর সাথে প্রথম বস্তুর শেষ বেগের বর্গ, দ্বিতীয় বস্তুর সাথে দ্বিতীয় বেগের বর্গ। এখন যদি আমরা যদি বলি সংঘর্ষের পর, এটা তো মিলিত হয় নাই, বস্তু দুটো কি মিলিত হয়েছে? হয় নাই। যদি এমন হতো, যদি বস্তুদ্বয় মিলিত হতো, বস্তুদ্বয় মিলিত হলে, মিলিত বা যুক্ত অবস্থায় চলতে শুরু করলে, মিলিত বা যুক্ত অবস্থায় চলতে শুরু করলে, মিলিত বা যুক্ত অবস্থায় শুরু করলে, তাহলে আমরা তো জানি যুক্ত অবস্থায় যখন ওরা চলা শুরু করবে m1 এটা হচ্ছে m2, যখন যুক্ত অবস্থায় চলা শুরু করবে এটার বেগ হবে b, এটার বেগ হবে b, দুটোটার বেগই হবে একটা। কারণ প্রথম বস্তুটা যে বেগে চলবে ঠিক পেছনের বস্তু যেহেতু লেগে আছে ওইটাও একই বেগে চলা শুরু করবে। তাহলে আমি দুটোটার বেগকে আমরা সম্মিলিতভাবে কি বলতে পারবো? একটা v বলতে পারি। তখন আমাদের মোট শক্তির সূত্র কি আসবে? তখন আমাদের মোট শক্তি হবে হাফ m1 b স্কয়ার প্লাস হাফ m2 b স্কয়ার। তুমি যদি হাফ b স্কয়ারটা কমন নাও তাহলে এখানে পাবো m1 প্লাস m2। হাফ b স্কয়ারটা যদি কমন নাও তাহলে তুমি কি পাবা? m1 প্লাস m2। এটা হবে সংঘর্ষের পরে মোট শক্তি। আমাদের যদি সংঘর্ষের আগের গতি শক্তিটা এবং সংঘর্ষের পরের শক্তিটা যদি আমাদের সমান হয়ে যায় তখনই আমরা বলতে পারবো এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। অন্যথায় আমরা এটা বলতে পারবো না। যদি প্রশ্ন করে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা অথবা সংঘর্ষটি শক্তির নিত্যতা মেনে চলতেছে কিনা, তাহলে সংঘর্ষের আগের মোট শক্তি এবং সংঘর্ষের পরের মোট শক্তি কি হতে হবে? সমান হতে হবে। যদি মিলিত হয় তাহলে ব্যাক হয়ে যাবে একটা, আর মিলিত না হলে আমাদের b1 এবং b2 দুটো ভিন্ন বেগ আমরা পাবো। এবং এই b1 b2 কিভাবে বের করে কিছুক্ষণ আগে সূত্রের মধ্যে আমরা দেখা গেছি। আশা করতেছি এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এতটুকু যদি আমরা বুঝে যাই তাহলে আমরা এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে পারবো। তাহলে আসো আমরা আনসার করা শুরু করি। আসো আমরা এগুলো একটু আনসার করার চেষ্টা করি। দেখো প্রথম প্রশ্নটা একটু দেখো তো কি বলছে। আসো কি বলছে আমরা একটু দেখি।
দেখো এখানে উদ্দীপকটা একটু করে আমরা দেখি। একটা বস্তু আছে, এ একটা বস্তু, বি একটা বস্তু। এ বস্তুর ভর 600 কেজি, বি বস্তুর ভর 400 কেজি। এ বস্তুটা সামনের দিকে 20 ms/s বেগে যাচ্ছে, বি বস্তুটা প্রথমটার বিপরীত দিকে 10 ms/s বেগে বিপরীত দিকে যাচ্ছে। আচ্ছা, এখন বলে দিছে এ এবং বি বস্তুর মাঝখানের দূরত্ব হচ্ছে 300 মিটার। কত মিটার? 300 মিটার। ওরা আমাদেরকে প্রথম প্রশ্নটা করছে কত সময় পর বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হবে, কত সময় পর বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হবে। আচ্ছা, আমরা একটু করে দেখি। একটা বস্তু এখান থেকে, এ মনে করে একটা বস্তু, এ আর একটা বি মনে করে এখানে একটা বস্তু। এই বস্তুটা সামনের দিকে যাচ্ছে এবং এই বস্তুটা ঠিক প্রথমটার বিপরীত দিকে আসতেছে। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 300 মিটার। বুঝতে পারছি? এখন যদি এমন হয় 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর এ বস্তুটা আসছে তোমার, এ বস্তুটা আসছে মনে করো তোমার এই বিন্দুতে এবং বি বস্তুটা আসছে এই বিন্দুতে। 10 সেকেন্ড পর এই এ বস্তুটা এসে গেছে তোমার এই বিন্দুতে, বি বস্তুটা এসে গেছে এই বিন্দুতে। দেখো তো দুইজনের মধ্যে একটা দূরত্বের গ্যাপ আছে না, মানে দূরত্ব এখানে বাকি আছে না? তাহলে কি ওরা মিলিত হইতে পারছে? হইতে পারে না। তাহলে ওরা যদি দুজনের মধ্যে সংঘর্ষ হতে হয়, তাহলে একই সময়ে দুইটা বস্তুকে একটা নির্দিষ্ট বিন্দুতে চলে আসতে হবে। মনে করো একই সময়ে এ বস্তু যদি এখানে আসে, মনে করো এটা সি বিন্দু, একই সময়ে যদি এ বস্তুটা সি বিন্দুতে আসে, ওই একই সময়ে বি বিন্দুকেও কোথায় আসতে হবে? এই বি বিন্দুকেও সি বিন্দুতে আসতে হবে। তখনই তাদের মধ্যে কি হইতে পারবে? সংঘর্ষ হইতে পারবে। অর্থাৎ এই যে এ থেকে সি পর্যন্ত দূরত্বটা অতিক্রম করতে এ বস্তুর যতক্ষণ সময় লাগবে, বি থেকে সিতে আসতে বি বস্তুর কি লাগতে হবে? একই সময় লাগতে হবে। যদি সময়ের তারতম্য ঘটে তাহলে আমাদের মিলিত হবে না, বা সংঘর্ষ হবে না। তাহলে সংঘর্ষ হইতে হলে একই সময়ে দুইটা বস্তুকে একই জায়গায় আসতে হবে। তাহলে আমরা যদি প্রথম এ বস্তুটা কথা চিন্তা করি, সেটা এদের মধ্যবর্তী দূরত্ব আমাদের কত দিছে? মধ্যবর্তী দূরত্ব দিছিল আমাদের 300 মিটার। এখানে মনে করো বি বস্তু আছে। আচ্ছা, এখন ওরা বলছে প্রথম বস্তুর ব্যাগ, এটাকে যদি আমরা ইউ1 ধরি, ওরা কত বলছে? প্রথম বস্তুর ব্যাগটাকে যদি আমরা ইউ1 ধরি, সেটা ওরা বলে দিছে 10 ms/s। আর দ্বিতীয় বস্তুর ব্যাগটাকে ওরা বলে দিছে, এটাকে আমরা ইউ2 ধরি, তাহলে সেটা হবে, সরি প্রথমটা আমাদের 20 ms/s, পরেরটা 10 ms/s বেগ। আচ্ছা বলে দিই, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই 300 মিটারের মধ্যে, এই 300 মিটার দূরত্বের মধ্যে এই বিন্দুতে, এখানে একটা বিন্দু দেখতেছি, এই বিন্দুতে সেটা মনে করে আমি পি বিন্দু বলতেছি। পি বিন্দুতে এ এবং বি বস্তুদের কি হবে? এ এবং বি বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে। পি বিন্দুতে এসেই এ এবং বি বস্তুর মধ্যে সংঘর্ষ হবে। তাহলে সংঘর্ষ হইতে হইলে এই এ বস্তুটাকে পি বিন্দুতে আসতে মনে করো দূরত্ব অতিক্রম করা লাগতেছে S1, এবং বি বস্তুটাকে এই পি বিন্দুতে আসতে মনে করো দূরত্ব অতিক্রম করা লাগতেছে S2। এবং এ বস্তুটা পি বিন্দুতে আসতে যতক্ষণ সময় লাগছে, বি বস্তুটাও ওই একই সময় পি বিন্দুতে চলে আসছে, যার কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাহলে আমি বলতেছি এই এ বস্তুটা S1 দূরত্ব অতিক্রম করতে লাগছে টি সেকেন্ড সময়, সেম পরিমাণ বি বস্তুটাও পি বিন্দুতে আসতে লাগছে কত সেকেন্ড সময়? টি সেকেন্ড সময়। কেন? কারণ একই সময়ে দুইটা বস্তু যদি একই জায়গায় না আসে তাহলে সংঘর্ষ হওয়া সম্ভব না। যদি সংঘর্ষ হতে হয় তাহলে কি করতে হবে? দুইটা বস্তুকে একই সময়ে একটা নির্দিষ্ট বিন্দুতে আসতে হবে। তাহলে আমি বলতেছি পি বিন্দুতে আসতে প্রথম বস্তুটার দূরত্ব S1, বি বিন্দু থেকে পি তে আসতে দূরত্ব হচ্ছে S2। তাহলে এবং পি বিন্দুতে আসতে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে চলে আসছে। তাহলে আমি এখন যদি প্রথম বস্তুর ক্ষেত্রে বলি, প্রথম বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর আদিবেগকে আমরা ইউ1 ধরতেছি, এটা হচ্ছে 10 ms/s। সময় কত লাগছে? প্রথম বস্তুর ক্ষেত্রে সময় লাগছে আসতে টি সেকেন্ড। তাহলে আমাদের বলতে পারি না প্রথম বস্তুর ক্ষেত্রে ও যতটুকু দূরত্ব অতিক্রম করছে S1, আমরা জানি দূরত্ব S সমান কি? দূরত্ব বা সরণ S সমান বিটি। যেহেতু এখানে বি না, আদিবেগ ইউ, তাহলে ইউ1t, সেটা আমরা জানি। তাহলে এখন এটা সমান আসলে কত হবে? ইউ1 এর মান তো আমি জানি 10, তার মানে এটা 10t। এটাকে আমরা যদি 1 নাম্বার দিয়ে রাখি। এখন যদি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বের করি, তো
দ্বিতীয় বস্তুর জন্য দ্বিতীয় বস্তুর ব্যাক হচ্ছে কত u2, এটা হচ্ছে তোমার, সরি এটা তো u1 তো 10 না, এটা 20, এটা 20t, u2 কত 10 ms ইনভার্স 1। সময় কত সেকেন্ড লাগছে, সময় হচ্ছে t সেকেন্ড, এটারও t সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারবো, ও যে b থেকে p তে আসতে s2 দূরত্ব অতিক্রম করে, তার ক্ষেত্রে সূত্র কি হবে, s2 সমান u2 t, u2 এর মান তো আমরা জানি 10, তার মানে এটা হচ্ছে 10t, এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখতেছি। আচ্ছা এখন আমারে বলো তো, a থেকে p তে আসতে লাগছে s1 দূরত্ব, আর b থেকে p তে আসতে লাগছে s2 দূরত্ব। আমি যদি s1 এর মান এবং s2 এর মানকে যোগ করি, এখান থেকে এখানে s1, এখান থেকে এতটুকু s2 কে যোগ করি, পুরো কত মিটার পাবো, 300 মিটার পাবো না? কারণ s1 আর s2 মিলে তো পুরোটা আমাদের 300 মিটার, তাই না? তাহলে আমি 1 নং এর সাথে যদি 2 নং যোগ করে দিই, 1 নং এর সাথে যদি 2 নং যোগ করে দিই, তাহলে 1 নং এর মধ্যে আছে কত s1, 2 নং এর মধ্যে আছে s2, আর আমরা s1 এর মান পাইছি কত 20t, আর s2 এর মান পাইছি 10t। বা দেখো তো এই s1 এবং s2 দুটোকে যোগ করলে আমরা কত মিটার পাই, 300 মিটার। 300 মিটার সমান 10 এর সাথে 20 যোগ করলে কত হয়, 30t। বা আমাদের 30টা দিয়ে গুণ আছে, দিবসটা কি হবে ভাগ, তাহলে 300 ডিভাইডেড বাই কত 30, আর এখানে হচ্ছে t, তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি কত পাই 10 সেকেন্ড। সুতরাং সময় কত সেকেন্ড, t হচ্ছে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড সময়ে আমাদের 10 সেকেন্ড পর এ বস্তুর সাথে বি বস্তুর পি বিন্দুতে এসে কি হবে, সংঘর্ষ হবে। পি বিন্দুতে এসে কত হবে, সংঘর্ষ হবে। যদি তোমাকে এমন ভাবে প্রশ্ন করতো তাহলে আমরা এটা পারতাম। যদি তোমাকে এমন প্রশ্ন করতো কত দূরত্বে এ হতে কত দূরত্বে বস্তু দুটার মধ্যে সংঘর্ষ হবে, এ হতে কত দূরত্বে, তাহলে তো এ হতে s1 দূরত্বে সংঘর্ষ হবে না। তাহলে s1 এর মান তুমি জাস্ট এখানে t এর মান 10 বসাও, তাহলে তুমি s1 কত দূরত্বে পাবা। তোমাকে যদি বলতো b হতে কত দূরত্বে সংঘর্ষ হবে, তখন b হতে দূরত্ব কত s2 মানে u2 10t, তুমি t এর মান বসাও, তাহলে b হতে কত দূরত্বে এটা সংঘর্ষ হবে সেটাও তুমি পেয়ে যাবা। আশা করতেছি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। আসো এই ম্যাথটা শেষ করলে আমরা এর পরের ম্যাথে যাই। আচ্ছা এই ম্যাথটা যদি শেষ হয় তাহলে আমরা এর পরের ম্যাথে একটু করে দেখি এখানে কি বলছে, উদ্দীপকের ঘটনাটি কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে কিনা। উদ্দীপকের ঘটনাটি সংরক্ষণশীলতা নীতি মানে কি, ভরবেগের সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ কি হতে হবে, সমান হতে হবে। আচ্ছা এখানে একটা ইনফরমেশন লিখে রাখো, এই দুটো বস্তু যখন মিলিত হয়ে গেছে তখন মিলিত অবস্থায় এদের বেগ হচ্ছে 8 ms ইনভার্স, মিলিত অবস্থায় এদের বেগ 8 ms ইনভার্স। তাহলে সংরক্ষণশীলতা মেনে চলছে কিনা মানে সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগটা আমরা বের করবো। তাহলে আমরা যদি এখানে বলি, খ নাম্বারের ক্ষেত্রে বলি সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে দেখো তো সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভর কত, m1 সমান 600 কেজি, প্রথম বস্তুর বেগ কত u1 মানে 20 ms ইনভার্স 1, দ্বিতীয় বস্তুর ভর কত m2 400 কেজি, এবং দ্বিতীয় বস্তুর বেগ কত u2। দেখো এই u1টা সামনের দিকে, u2টা পেছনের দিকে, তাহলে আমি যেহেতু এই 20টাকে পজিটিভ ধরছি, তাহলে এর বিপরীত দিকে আসতেছে না 10টা, তার মানে এই 10টা কি হবে মাইনাস হবে, কারণ আমাদের দিক বিপরীতের কারণে আমাদের বেগটা কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমি বলতে পারি সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের আগে মোট ভরবেগ, মোট ভরবেগ কত হবে, আমরা কিছুক্ষণ আগে শিখেছি m1 u1 প্লাস m2 u2, এটা শিখেছি না আমরা। তাহলে m1 এর মান হচ্ছে 600, u1 এর মান হচ্ছে 20 প্লাস আমাদের m2 এর মান হচ্ছে 400 এবং u2 এর মান হচ্ছে -10, তাহলে 600 সাথে 20 গুণ করলে এটা হয় 12,000, প্লাস এ মাইনাসে হবে এটা -40, 400 সাথে 10 গুণ করলে হয় 4000, তাহলে 12,000 থেকে যদি 4000 চলে যায় আর 8000। আর আমরা জানি ভরবেগের একক হচ্ছে কেজি ms ইনভার্স 1, কেজি
এমএস ইনভার্স 1। তাহলে এটা ভরবেগের আগের মোট সংঘর্ষের আগের মোট ভরবেগ আমরা পাই গেছি। এবং সংঘর্ষের পরে চিন্তা করি তো আমরা একটু, সংঘর্ষের পরে দেখো তো বস্তুর ভর, প্রথম বস্তুর ভর m1, এটা হচ্ছে 600 কেজি। সংঘর্ষের পরে m2 বস্তুর ভর কত, তাও 400 কেজি। আচ্ছা, সংঘর্ষের পর মিলিত বস্তুর বেগ কত? মিলিত বস্তুর বেগ, দেখো এই সংঘর্ষের পরে দুইটা বস্তু একত্রে যুক্ত হয়ে গেছে। সংঘর্ষের পর দুইটা বস্তু একত্রে কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। তাহলে যুক্ত হয়ে যাওয়ার পর তাদের মিলিত বেগ ওরা কত দিয়ে দিছে? 8 ms ইনভার্স 1। আর মিলিত বেগকে আমরা বি দ্বারা প্রকাশ করলে 8 ms ইনভার্স 1 পাচ্ছি। তাহলে আমরা সংঘর্ষের পরের ভরবেগটা বের করি। সংঘর্ষের পরের মোট ভরবেগ, এখানে মোট লিখতে পারো তুমি চাইলে, মোট ভরবেগ, এখানেও চাইলে তুমি লিখতে পারো মোট ভরবেগ। ঠিক আছে। আচ্ছা, মোট ভরবেগ মানে কি লিখছিলাম আমরা? m1 প্লাস m2 ইন্টু বি। এখন m1 এর মান জানি আমরা 600 কেজি, m2 এর মান হচ্ছে 400 কেজি, আর বি হচ্ছে কত? 8 ms ইনভার্স 1। তার মানে আমাদের 600 এর সাথে 400 গুণ করলে, 400 যোগ করলে হয় 1000, আর 1000 এর সাথে 8 গুণ করলে হয় 8000 কেজি ms ইনভার্স 1। তাহলে 8000 কেজি ms ইনভার্স 1। তাহলে দেখো তো সংঘর্ষের আগের মোট ভরবেগ 8000 কেজি ms ইনভার্স 1, সংঘর্ষের পরের মোট ভরবেগ কত? 8000 কেজি ms ইনভার্স 1। তার মানে আমি বলতে পারি যেহেতু সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগটা সমান, তার মানে এখানে শক্তির নিত্যতা সূত্র, শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে। সংঘর্ষের আগের ভরবেগ আর যদি সংঘর্ষের পরের ভরবেগ, যেহেতু এখানে দুটোটাই সমান, তাহলে আমি বলতে পারবো এখানে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনেই চলে। আসো আমরা এটা মুছি, আমরা এর পরের ম্যাথের দিকে যাই। আচ্ছা, এরপরের ম্যাথের মধ্যে একটু করে দেখো তো এরপরের ম্যাথে কি বলছে। এই ঘটনা শক্তির নিত্যতা মেনে চলে কিনা। তো শক্তির নিত্যতা মেনে চলে কিনা যে কথা, শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কি সেম কথা, অথবা সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, তিনটা প্রশ্নই সেম। যদি শক্তির নিত্যতা বলে বা শক্তির সংরক্ষণশীলতা বলে অথবা সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, এটা যদি আমাদেরকে প্রশ্ন করে তাহলে আমরা আনসার করবো কিভাবে? সংঘর্ষের আগের শক্তি এবং সংঘর্ষের পরের শক্তি আমরা হিসাব করে দেখব। যদি দুটোটা সমান হয় তাহলে আমরা বলবো সংঘর্ষটি স্থিতিস্থাপক, আর না হলে সংঘর্ষটি স্থিতিস্থাপক, না হলে সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। তাহলে আমরা আবার আসি একটু করে গ নাম্বার ম্যাথের মধ্যে। সংঘর্ষের আগে, দেখো সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভর এমন 600 কেজি, প্রথম বস্তুর আদিবেগ কত? 20 ms ইনভার্স 1। দ্বিতীয় বস্তুর ভর m2 400 কেজি, দ্বিতীয় বস্তুর বেগ u2 সমান -10 ms ইনভার্স 1। শক্তির ক্ষেত্রে আমরা চাইলে প্লাস মাইনাস না দিলেও চলতেছে, কারণ যেহেতু ব্যাগের উপর স্কয়ার চলে আসে, মাইনাসটা তখন প্লাস হয়ে যায়। আচ্ছা, এরপর আসি, তাহলে আমাদের সংঘর্ষের আগে মোট শক্তি বের করো। মোট শক্তি, সংঘর্ষের আগে মোট শক্তি, তাহলে হাফ m1 u1 স্কয়ার, আমরা কিন্তু সূত্রগুলো আগে দেখছি, m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। মানগুলো বসাও। হাফ m1 হচ্ছে তোমার 600, u1 হচ্ছে তোমার 20 স্কয়ার, প্লাস হাফ m2 হচ্ছে তোমার 400 এবং u2 হচ্ছে কত? -10 স্কয়ার। এটা আমাদের হিসাব করলে আসে তোমার প্রায় 1,20,000-এর মতো, এবং এটা হিসাব করলে আসে তোমার মেবি 20,000। এটা হিসাব করলে আসে আমাদের 20,000। তাহলে যোগ করলে কত হয়? 1,40,000। যেহেতু শক্তির একক হচ্ছে কি জুল, শক্তির একক জুল। এখন শক্তির আমরা সংঘর্ষের আগের মোট শক্তিটা পাইছি, সংঘর্ষের পরের মোট শক্তিটা আসি আমরা। সংঘর্ষের পর সেটা m1, সেটা 600 আমরা জানি, প্রথম বস্তুর বেগ m1 600 কেজি, m2 দ্বিতীয় বস্তুর ভর তাও হচ্ছে 400 কেজি, এটাও আমরা জানি।
এবং দ্বিতীয় বস্তুর যে আমাদের দুটো বস্তু যেহেতু এখানে মিলিত অবস্থায় চলা শুরু করছে, মিলিত অবস্থায় চলা শুরু করলে তখন আমরা কি করব? মিলিত অবস্থায় চলা শুরু করলে তাদের বেগ হচ্ছে একটা, দুটোটা মিলে সেম বেগে চলা শুরু করে, তখন এর শেষ বেগ বি মানে হচ্ছে আমাদের বলে দিচ্ছে 8 ms ইনভার্স 1। তাহলে এখন আমরা সংঘর্ষের পরের মোট শক্তিটা হিসাব করি। সংঘর্ষের পরের মোট শক্তি মিলিত যদি দুটো বস্তু মিলে যায় তখন সংঘর্ষের পরের মোট শক্তির সূত্র কি ছিল? হাফ m1 প্লাস m2 ইন্টু বি স্কয়ার। ঠিক আছে, হাফ m1 600, m2 400, বি কত? বি হচ্ছে তোমার 8 স্কয়ার। এটা হিসাব করো, এটা হিসাব করলে প্রায় 32,000 অ্যারাউন্ড তোমার কত? হ্যাঁ 32,000ই চলে আসে, 32,000 জুল চলে আসে। তাহলে এখন দেখো সংঘর্ষের আগের শক্তি হচ্ছে 1,40,000 আর সংঘর্ষের পরের শক্তি হচ্ছে তোমার মাত্র 32,000। তাহলে সংঘর্ষের আগে যেখানে 1,40,000 আর সংঘর্ষের পর মাত্র 32,000 জুল। তাহলে আমাদের যেহেতু সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে এদের মোট শক্তিটা মিলে নাই, তার মানে আমি বলতে পারবো এখানে সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়, সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, অর্থাৎ যেটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। আশা করতেছি আমরা এই কোয়েশ্চেনটাও আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা যদি বুঝতে পারি আমরা এরপরের ক্ষেত্রে যাই। এরপরের ক্ষেত্রে কি বলছে? এরপরের ক্ষেত্রে কোয়েশ্চেনটা অনেক সিম্পল। আচ্ছা, এরপরের ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা আমাকে বলছে, এরপরের ক্ষেত্রে আমাদের এটা তোমরা করে নিতে পারবে, আমি জাস্ট তোমাদেরকে প্রসেসটা দেখাই দিই। ঘ নম্বরে বলছে সংঘর্ষের পর কোন বস্তুটির ভরবেগ বেশি হবে? সংঘর্ষের পর কোন বস্তুটির ভরবেগ বেশি হবে? সংঘর্ষের পর কোন বস্তুটির ভরবেগ বেশি হবে সেটা দেখার জন্য মনে করো এখানে তো আমাদের বলে দিছে সংঘর্ষের পর এদের বেগ কত হয়েছে, দুটোটার মিলিত অবস্থায় বেগ হচ্ছে 8 ms ইনভার্স 1। তার মানে এ বস্তুরও বেগ 8 ms ইনভার্স 1, বি বস্তুর বেগও 8 ms ইনভার্স 1। এখন যদি তোমার এমন না দিত, তোমাদেরকে যদি এই মিলিত বস্তুর বেগ না দিয়ে তোমাদেরকে যদি বলে প্রথম সংঘর্ষের পর প্রথম বস্তু যেটা আছে, সংঘর্ষের পর প্রথম বস্তুটা এইদিকে b1 বেগে চলে গেছে এবং দ্বিতীয় বস্তুটাও যে কোনো একদিকে হইতে পারে b2 বেগে এদিকে চলে গেছে, তখন তোমাদেরকে আলাদা আলাদাভাবে এই যে সূত্রটা ইউজ করে b1 এর সূত্রটা ইউজ করে u1 plus 2m2 u2 ডিভাইড বাই m1 plus u1 m1 plus m2 এবং b2 এর ক্ষেত্রে কোনটা হবে? সেটা হচ্ছে m2 minus m1 into u2 plus 2m1 u1 ডিভাইড বাই কত? m1 plus m2। এই সূত্র ব্যবহার করে তোমাকে প্রথম বস্তুর শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগটা বের করতে হতো। তো ভরবেগ কোনটার বেশি মানে তুমি প্রথমটার সাথে m1 এর সাথে b1 টা গুণ করবা, এটার মান দেখবা, এরপর m2 এর সাথে তুমি b2 টা গুণ করবা, যেহেতু সংঘর্ষের পরে বলছে এটা গুণ করবা। গুণ করার পর যদি তোমার এটার মান বেশি আসে তাহলে এটার ভরবেগ বেশি, যদি এটার মান বেশি আসে তখন এটার ভরবেগ বেশি। তো আমরা এভাবে চাইলে খ নাম্বার ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ, তোমাদেরকে তো এখানে 8 দিয়ে দিছে, তাহলে এটা সহজ। 8 দিয়ে দিলে প্রথম বস্তুর বেগ হচ্ছে 600 এবং এদের মিলিত বস্তুর বেগ দিছে 8, 6 হয় 48, 4800 কেজি ms ইনভার্স 1 এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভর হচ্ছে তোমার 400 এবং মিলিত বস্তুর বেগ 8, তো 4 কত হয় 3200 কেজি ms ইনভার্স 1। এভাবে তুমি চাইলে বের করে ফেলতে পারো। যদি তোমাকে মিলিত বস্তু না দিয়ে দুইটার বেগ আলাদা আলাদা হয়ে গেছে বা দুটা আলাদা হয়ে গেছে তখন প্রথমটার বেগ হয়ে যাবে v1 এবং দ্বিতীয়টার বেগ হয়ে যাবে v2, তখন তুমি এই মানগুলা বসাই v1 এবং v2 টা বের করবা। u1 এবং u2 এর যদি দিক বিপরীত হয় একটাকে প্লাস ধরলে আরেকটার মান মাইনাস ধরবা, তাহলে তুমি ম্যাথটা অনায়াসে করে ফেলতে পারবা। আশা করতে